তোমরা যারা নন মেজর পদার্থবিজ্ঞান 1 অধ্যায় নাম্বার 1 ভেক্টর বিশ্লেষণ এই অধ্যায় নিয়ে যারা খুবই বিপদে আছো, খুবই ভয়ঙ্কর অবস্থায় আছো, যারা এই অধ্যায় কিছু বোঝো না বা এই অধ্যায় থেকে ম্যাথ আসলে কিভাবে সলভ করব এই বিষয়গুলো বোঝো না, তাদের জন্য আজকের এই ক্লাসটা। অবশ্যই A to Z মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং এই অধ্যায়টা কয়েকটা পার্টে বিভক্ত অর্থাৎ তোমরা পার্ট 1 থেকে শেষ পর্যন্ত যতগুলা পার্ট আসবে সবগুলো তোমরা দেখতে থাকো। তাহলে অবশ্যই অবশ্যই এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই অবশ্যই 100% সলভ করে আসতে পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ইমরান তোমাদের সঙ্গে আছি ভাইয়া। আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষের নন মেজর পদার্থবিজ্ঞান 1 এই কোর্সে তোমাদের অধ্যায় নাম্বার 1 ভেক্টর বিশ্লেষণ। এই কোর্সটা মোটামুটি গণিত বিভাগ, রসায়ন বিভাগ এবং স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের আছে। তো যাদের এই কোর্সটা থাকুক না কেন সবার জন্য আজকের ক্লাসটা। এবং এটা আমাদের একটা পেইড ক্লাস, যেটা আমাদের ইউটিউবে ফ্রি অবস্থায় থাকবে। এই অধ্যায়টা আমরা পুরোটাই ফ্রি করে দিব। তোমরা চাইলে আমাদের এই ক্লাসগুলো দেখে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। তো আমি কাউকে জোর করি না বা জোর করবো না। যদি ভাই আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পেইড কোর্সে এনরোল করবা। তো আমি শুরু করি। আমাদের পার্ট 1-এ আজকে আমরা দেখব কিছু বেসিক আলোচনা, যেগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে খুবই খুবই লাগবে। আর এই অধ্যায় থেকে প্রত্যেক বছরে তোমরা 10 থেকে 15 মার্ক, মিনিমাম 10 থেকে 15 মার্ক তোমরা কমন পেয়ে থাকো এই অধ্যায় থেকে, মানে 100% থাকে। তাহলে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কঠিন না, কিন্তু না বুঝলে সবচেয়ে বড় কঠিন। ঠিক আছে, আমরা এখন শুরু করি ভাইয়া। আমরা সাধারণত ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর বিশ্লেষণ এই অধ্যায়টা দুইটা পার্টে ভাগ করে থাকি। একটা হলো ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করি, আর একটা পার্টে ভেক্টর অ্যালজেব্রা নিয়ে আলোচনা করি। এখানে আমাদের ভেক্টর ক্যালকুলাসের কিছু আলোচনা আছে, কারণ অন্তরীকরণ যোগজীকরণ নিয়ে আমরা আলোচনা করব। আর ভেক্টর অ্যালজেব্রাতে আমাদের সামান্তরিক সূত্র, বিভিন্ন সূত্র আছে মনে করেন, যেগুলো আমরা অ্যালজেব্রিকে A+B² সূত্র ইউজ করে যা যা করি ওই আকৃতির আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমে অ্যালজেব্রা নিয়ে কাজ করব। অ্যালজেব্রা পারলে আমরা ক্যালকুলাসে যায় সহজ হবে আর কি বোঝানো। ঠিক আছে, আমার কথাকে ক্লিয়ার? তাহলে আমি ভেক্টর অ্যালজেব্রা দিয়ে শুরু করি, ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত। তাহলে দেখো, আমাদের একটু সিলেবাসটা একটু তোমাদের দেখে নেই যে আমাদের ভেক্টর বীজগণিতের মধ্যে কি কি আছে। আমরা প্রথমে স্কেলার রাশি, ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। তারপর দিক রাশি চেনার উপায় বা ভেক্টর রাশি চেনার উপায় কিছু বলবো। তারপর দেখো, অনেকগুলো তোমাদের টপিক আছে। এই অধ্যায়টা মানে হিউজ পরিমাণ একটা বড় অধ্যায়। আমরা অবশ্যই অবশ্যই অনেকগুলো পার্টে ভাগ করে ক্লাসগুলো নিব এবং তোমাদের করাবো, যেন তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, অনেক বড় অধ্যায়, দেখো অনেক বড়। স্কেলার গুণন, গুণন, ভেক্টর ব্যবকলন, আংশিক ব্যবকলন, এগুলো সবই আছে এখানে। তারপর দেখো ভেক্টর ক্যালকুলাসের মধ্যে কি আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ইত্যাদি 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 আছে। তো দেখো, হিউজ হিউজ সিলেবাস। তো আমরা প্যারা খাবো না, আমরা ইজিলি সলভ করবো। গ্রিনের উপপাদ্য আছে, এই উপপাদ্যগুলো তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট সেটা বলার মতন না। প্রত্যেক বছরে এই কয়েকটা উপপাদ্য থেকে ঘুরে ফিরে উল্টা পাল্টায় আসে আর কি। তো ভাইয়া, তোমরা প্যারা নেওয়ার দরকার নাই। আমার সঙ্গে যেহেতু তোমরা ক্লাস করতেছো, অবশ্যই অবশ্যই তোমরা ইজিলি সবকিছু সলভ করতে পারবা। তো আমরা দেখি, শুরু করি। আমরা প্রথমে ভেক্টর অ্যালজেব্রা শুরু করব এবং ভেক্টর অ্যালজেব্রা নিয়ে কিছু প্রথম নতুন অবস্থায় যে কথাগুলো বলা লাগে বা বলতে হয় সেগুলো এখন বলবো। তাহলে আমাদের প্রথমে রাশি নিয়ে আলোচনা করতে হবে। রাশি নিয়ে আমরা আলোচনা করব। রাশি কি? এই ভৌত এই জগতে বা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়, তাই না? যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ পরিমাপ করা যায়, মাপ করা যায় তাকে রাশি বলা হয়, করা যায়। রাশি কয় প্রকার? রাশি ভাইয়া, রাশি হলো দুই প্রকার। দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্কেলার রাশি, স্কেলার রাশি। আর একটা কি? ভেক্টর রাশি। আর একটা প্রকার আছে রাশির, সেটা হলো মৌলিক রাশি আর লব্ধ রাশি। আমরা ওইটার দিকে যাব না। আমরা এখানে দিক এবং মানের উপর নির্ভর করে যে দুই প্রকার করা যায় সেটা হলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তাহলে আমার স্কেলার রাশি সম্পর্কে জানতে হবে, ভেক্টর রাশি সম্পর্কে জানতে হবে, তাই না? তাহলে আমরা এবার দেখি স্কেলার রাশি কি। স্কেলার রাশি তোমরা অবশ্যই ছোট থেকেই পড়ে আসতেছো। যে রাশিকে প্রকাশ করার জন্য, যে
রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র কি লাগে? করার জন্য শুধুমাত্র মান লাগে, শুধু মান লাগে, মান লাগে। যেমন যেমন তোমরা বলতে পারো দৈর্ঘ্য। তুমি একটা কোনো কিছুর পরিমাপ করতেছো, আর কি দিক বলা লাগবে? তুমি যদি শুধুমাত্র বলো যে 5 সেন্টিমিটার বা 5 কিলো বা 5 মিটার এরকম বললেই তো শেষ, তাই না? তুমি ভর বলতে পারো, ভর। তাহলে ভর কি? কোনো একটা বস্তুর ভর তুমি বলে দিলে, এত দিকের প্রয়োজন নাই, তুমি ভর বললেই আর ওজনটা আমরা বুঝে যাচ্ছি বা ওর হিসাব নিকাশ আমরা করতে পারতেছি। তারপর মনে করো তাপমাত্রা, তাপমাত্রা ইত্যাদি হতে পারে। দেখো তাপমাত্রা, তোমার শরীরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বা কত ডিগ্রি ফারেনহাইট, তুমি যদি তোমাকে যদি বলা হয়, তুমি যদি বলো তাহলেই তো হয়ে যাচ্ছে, মানটা বললেই শেষ। তাহলে তুমি বুঝে নিবা যে আমার শরীরের তাপমাত্রা এমন। তাহলে এটাকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি, এগুলো অবশ্যই তোমরা নোট করে নিবা। ভেক্টর রাশি কোনগুলা? যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়, যে রাশিকে প্রকাশ করার জন্য মানও লাগবে এবং দিকও লাগবে, দিক লাগে। তাহলে যেমন যেমন তোমাকে যদি বলা হয় সরণ, এখন সরণ বলে অবশ্য তোমাকে দিক বলে দেওয়া লাগবে, কারণ কোন দিকে সরণ হচ্ছে প্রশ্নতে আসতে পারে, কোন দিকে সরণ হচ্ছে, তখন তুমি দিক, তুমি এবং সরণের মানটা তোমাকে বলে দেওয়া লাগবে, কত বেগে যাচ্ছে বা কত সরণে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, তারপর তুমি বলতে পারো ত্বরণ। ত্বরণ, সরণ থেকেই তো ত্বরণ আসে, তাই না? বেগ বৃদ্ধির হারকেই তো ত্বরণ বলা হয়। তাহলে তুমি যদি বেগ বেগ যদি তোমার ভেক্টর রাশি হয়, তাহলে অবশ্যই ত্বরণটা ভেক্টর রাশি হবে। তাহলে এই যে আমাদের কথাবার্তা, তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশিটা আমরা দেখলাম, কিন্তু কথা হলে এদের মধ্যে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে পার্থক্য লিখো। তোমাদের পরীক্ষায় আসতে পারে কি পার্থক্য লিখো। তখন তোমরা কিভাবে লিখবা পার্থক্যটা? তখন তোমরা পার্থক্য কিভাবে লিখবা? আমি কিছু পার্থক্য তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই পার্থক্য, পার্থক্য দেখো, কিছু পার্থক্য দিয়ে দিচ্ছি। আমি দিব না, তবু দিয়ে দিচ্ছি, দেখো কেমন, যে মান লাগে প্রকাশ করার জন্য, প্রকাশ করার জন্য, প্রকাশ করার জন্য শুধুমাত্র কি লাগে? মান লাগে, মান লাগে প্রকাশ করার জন্য। তোমরা, আমি আমার মতো করে লিখে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে লিখে নিবা। এটা হলে এক, আচ্ছা 1 নাম্বার। এটা হলো স্কেলার, এটা হলো কি স্কেলার, এটা হলো ভেক্টর। তাহলে এর কি লাগে? মানও লাগে, মানদিক উভয়ে লাগে, মানদিক উভয়ে লাগে। ঠিক আছে, তারপর 2 নম্বরে যোগ বিয়োগ গুণ করা যায় সাধারণ নিয়মে, সাধারণ নিয়মে যোগ বিয়োগ গুণ করা যায়, করা যায়। এর কি ভাই? এর যায় না, এর যায় না। 3 নাম্বার মনে করো 3 নাম্বার, দুটি স্কেলার রাশির গুণফল, দুটি স্কেলার রাশির গুণফল একটা স্কেলার রাশি হয়। দুইটি স্কেলার রাশির গুণফল, দুইটি স্কেলার রাশির গুণফল, রাশির গুণফল স্কেলার হয়, স্কেলার হয়। আর এর ভাই ভেক্টর, দুটি রাশি ভেক্টর রাশির গুণফল কখনো স্কেলারও হয়, কখনো ভেক্টরও হয়। তাহলে আমরা এগুলা লিখতে পারবো, তাহলে আমি এটা লিখে দিচ্ছি না। তাহলে তোমরা অবশ্যই পার্থক্যটা তোমাদের বই বলো, গাইড বলো, অথবা তোমরা এখানে আমি মুখেও বললাম যে দুইটি স্কেলার রাশির গুণফল স্কেলার হয়, আর দুইটি ভেক্টর রাশির গুণফল কখনো স্কেলার হয়, কখনো ভেক্টর হয়, সেটা হলো অবস্থানের উপর নির্ভর করবে। আর একটা তোমরা পার্থক্য দিতে পারো যে দুটি স্কেলার রাশির মধ্যে একটির মান শূন্য না হলে এদের গুণফল কখনো কি হয় না? শূন্য হয় না। কিন্তু ভেক্টর রাশি তা হয় না, কোনটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে, এদের মান শূন্য হতে পারে। তাহলে এই যে আমি
5টা তোমাদের পার্থক্য বললাম, আমি 3টা করে লিখছি, 2টা লিখে জায়গা না দেখে আমি লিখলাম না, তোমরা কি এই 2টা লিখে নিবা। তাহলে আশা করা যায় পার্থক্য নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা আসবো যে ভেক্টর রাশি চেনার উপায়। ভেক্টর রাশিকে তোমরা না চিনতে পারলে বা তোমরা যদি না প্রকাশ করতে পারো, তাহলে কিন্তু কখনোই তোমরা অঙ্ক বা যে কোনো কিছু তোমরা সলভ করতে পারবে না। তাহলে অবশ্যই আমাকে চিনতে হবে। তাহলে ভেক্টর রাশিকে আমরা চার ভাবে প্রকাশ করতে পারি। কয় ভাবে? ভেক্টর রাশিকে রাশিকে 4 ভাবে প্রকাশ করা যায়। কয় ভাবে? 4 ভাবে প্রকাশ করা যায়। 1 নম্বরে যদি বলি, 1 নম্বরে কোন ভেক্টরের উপরে তীর চিহ্ন, ভেক্টর রাশির উপরে এই যে এরকম তীর চিহ্ন থাকবে, তীর চিহ্ন থাকবে। যেমন এ যদি আমার একটা ভেক্টর হয়, এর উপরে আমি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবো যে এটা একটা ভেক্টর। আশা করি তোমরা ক্লিয়ার হইছো। 2 নম্বরে আহ ভেক্টর রাশির উপর, ভেক্টর রাশির উপরে কি চিহ্ন থাকবে? একটা টান চিহ্ন থাকবে, একটা টান। এগুলাকে আমি ইনভার্টেড কমার ভিতরে রেখেছি, চিহ্ন থাকবে। যেমন একটা টান দিলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ভেক্টর রাশি। 3 নম্বরে ভেক্টর রাশির নিচে টান থাকবে। কোথায় থাকবে? নিচে, নিচে টান চিহ্ন থাকবে, মানে যেটা মনে করো এরকম আর কি। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? 4 নম্বর, ভেক্টর রাশি, ভেক্টর রাশি মোটা হরফে বা বড় অক্ষরে, মোটা হরফে বা বোল্ড বোল্ড অক্ষরে লিখতে হবে, অক্ষরে লিখতে হবে। যেমন মনে করো এটা মোটা করে তুমি দিচ্ছ, কিন্তু ভাইয়া কথা হলো এটা তুমি সাধারণত তুমি লিখতে পারবা না। এটা কেন সাধারণত লিখতে পারবা না? এটা তুমি কম্পিউটার ছাড়া বা তুমি টাইপিং ছাড়া তুমি সাধারণত এই অক্ষরটা আমরা লিখতে পারি না বা লেখা সম্ভব না। তাহলে আমরা এই উপরের যে 3টা প্রকাশ ভঙ্গি আছে, এই 3টা প্রকাশ ভঙ্গি আমরা হাতে লেখার সময় করব বা যে কোনো মুহূর্তে করলেই হবে, সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র একটা প্রকাশ ভঙ্গি, এটা কম্পিউটারে টাইপ বা আহ, যখন তোমরা কম্পিউটার প্রযুক্তি ছাড়া তোমরা অবশ্যই এটা কখনোই এইভাবে লিখতে পারবা না। তাহলে টাইপিং এর ক্ষেত্রে এটা আমরা প্রকাশ করব বা এটা দিব আর কি। তোমাদের বইয়ে অনেক সময় এটাই পাবা। আমার কথা কি ক্লিয়ার? তাহলে ভেক্টর রাশির চেনার উপায় বা প্রকাশ করার উপায়টা তোমরা দেখতে পাইলা। এবার দেখো আমাদের প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা কিছু আলোচনা করব। প্রসঙ্গ কাঠামো কাকে বলা হয়? আমরা এসএসসি লেভেলে, ইন্টার লেভেলে আমরা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো শিখেছি। দ্বিমাত্রিক, যেমন প্রসঙ্গ কাঠামো বলতে বোঝাচ্ছে যে যে কাঠামোর সাপেক্ষে যে কাঠামোর সাপেক্ষে আমরা কোন জিনিসের পরিমাপ করি, তাহলে সেটাকে বলা হয় কি? প্রসঙ্গ কাঠামো বা মূল কাঠামো আর কি। তো আমাদের এই পৃথিবীতে কোনো বস্তু স্থায়ী কাঠামো বা চিরস্থায়ী প্রসঙ্গ কাঠামো নাই। কেননা পৃথিবী পুরোটাই ঘুরতেছে। তাহলে যে যে জিনিস নড়াচড়া করতেছে, ঘুরতেছে, সেটাকে কি আমরা স্থির বিন্দু বা প্রসঙ্গ কাঠামো ধরতে পারবো? পারবো না। আপাত দৃষ্টিতে আমরা স্থির ধরে নিচ্ছি। কাকে বলো? এক্স অক্ষ। এটা ওয়াই অক্ষকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরে নিচ্ছি। এটা পি অফ এক্স কমা ওয়াই, মানে পি বিন্দু দূরত্ব এক্স অক্ষ বরাবর পি পর এক্স পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর কয় পরিমাণ? ওয়াই পরিমাণ। এটা আমরা দ্বিমাত্রিক বা 2D তে এটা প্রকাশ করতে পারতেছি। যদি আমরা 3D হয় ভাইয়া, 3D হলে আমাদের আসবে 3টা অক্ষ তখন। এটা কি? এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ। তোমরা অক্ষগুলো চেঞ্জ করে নিতে পারো, কারণ কি একটা আর একটার উপরে 90 ডিগ্রি আকারে আছে, যেদিকে 3D আকারে আছে। এটা হলো 3D, এটা কি 3D ডাইমেনশন। তো একটা বিন্দু যদি স্থানাঙ্ক আমি প্রকাশ করি, তাহলে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড আমাকে লিখতে হবে। মানে এক্স অক্ষ বরাবর কিছু মান গেছে, ওয়াই অক্ষ বরাবর কিছু মান গেছে এবং জেড অক্ষ বরাবর আমার কিছু মান গেছে। তাহলে আমরা আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে বা এটা আমরা বুঝতে পারছি। তাহলে অবশ্যই তখন এই এক্স এর মানটা এক্স অক্ষ বরাবর নিব, ওয়াই এর মানটা ওয়াই অক্ষ বরাবর নিব এবং জেডটা জেড অক্ষ বরাবর নিব। তখনই আমি 3D কোনো
পয়েন্ট পাবো বা থ্রি ডি কোনো বিন্দু পাবো। তাহলে আমাদের রুমের মধ্যে মনে করো শূন্য শূন্যে ভাষা কোনো জিনিস যদি থাকে, অথবা টেবিলের উপরে যদি কোনো জিনিস থাকে, তাহলে সেটাকে প্রকাশ করার জন্য অবশ্যই থ্রি ডি বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লাগবে। এই হলো আমাদের প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করা হলো। এখন আমরা আসবো একক ভেক্টর বা আয়ত একক ভেক্টর কি। একক ভেক্টরটা কি ভাইয়া? আমরা কিন্তু এর আগে ভেক্টর প্রকাশ পদ্ধতি বা ভেক্টরটা দেখেছি। তাহলে একক ভেক্টরটা কাকে বলা হয়? তাহলে একক ভেক্টর হলো একক ভেক্টর, একক একক ভেক্টর। একক ভেক্টরটা কি? একক ভেক্টর হলো কোন ভেক্টরকে, যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান কি, যে ভেক্টর এর মান এক 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 একক বা এক, তাকে একক ভেক্টর বলা হয়, তাকে একক ভেক্টর বলা হয়। আচ্ছা, মান শূন্য না এরূপ ভেক্টরকে ওই ভেক্টরের মান দেয়। আচ্ছা, মনে করো তোমার কাছে একটা ভেক্টর আছে, তোমার কাছে একটা ভেক্টর আছে, তাহলে ওই ভেক্টরকে তুমি সেই ভেক্টরের মান দ্বারা তুমি যদি তাকে যদি ভাগ করো, তাহলে তুমি কি পাবা? একক ভেক্টর পাবা, বা একক ভেক্টর প্রকাশ করা যায়। তাহলে যে ভেক্টরের যে ভেক্টরের মান শূন্য নয়, আচ্ছা মান কথাটা, ভেক্টরের মান বের করা এই জিনিসটা একটু আলাদা চলে আসলো। তো আমরা এই মানটা নিয়ে আলোচনা করবো একটু পর। তোমরা আপাতত জেনে রাখো যে যে ভেক্টরের মান শূন্য নয়, সেই ভেক্টর সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। সেটা কোন দিক বরাবর? তাহলে ভেক্টর হলো অবশ্যই তার একটা দিক বলতে হবে বা দিক থাকবে। ওই ওই ভেক্টরের, ওই যে ভেক্টরটা তুমি দিলা, সে যে ভেক্টরটা তোমাকে, যে ভেক্টরের মান দ্বারা তুমি ভাগ করলা, ওই ভেক্টরের ওই ভেক্টরের সমান্তরালে, ওই ভেক্টর এর সমান্তরালে আমরা পাবো। তাহলে মনে করো এ আচ্ছা, একে প্রকাশ করা হয়, একে প্রকাশ করা হয় ক্যাপ চিহ্ন দ্বারা, ক্যাপ চিহ্ন দ্বারা। ঠিক আছে, একে প্রকাশ করা হয় কি? ক্যাপ চিহ্ন দ্বারা। তাহলে আমি একটু ছোট করে নেই, তাহলে এখানে আমার লেখার সুবিধা হবে। ক্যাপ চিহ্ন দ্বারা আমরা কি প্রকাশ করি? তাহলে যেমন যেমন এ ভেক্টর যদি আমি নেই, তাহলে এ ভেক্টর একটা ক্যাপ চিহ্ন দিলাম, একক ভেক্টর। তাহলে এ ভেক্টরটা আমি লিখলাম উপরে, ওই ভেক্টরে আমি মান দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এখন ছোট্ট করে একটু মানটা, তোমাকে ছোট্ট করে একটু মানটা দেখাই দিয়ে দাও। দেখো, মান, কোন ভেক্টরের মান বের করতে গেলে, এটা মনে করো একটা ভেক্টরের মান বের করতে গেলে অবশ্যই তার সাইডে একটা মডুলাস চিহ্ন দিতে হবে, মডুলাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কি পাবো? তার মান পাবো। এখন মানটা কিভাবে বের করতে হয় এটা তোমাকে বাকি স্টেপে বা বাকি জায়গায় তোমাকে আমি শেখাবো, বা তোমাকে শেখাতে হবে। তুমি এখানে বুঝতে পারবে না, কারণ তোমার আমি এখনো আসল জায়গায় যাই নাই। তাহলে আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তাহলে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো, সেটা সেই ভেক্টরটার সমান্তরালে একক ভেক্টর হলো এটা, বা এটা আমরা পাই। তাহলে এখন হলো এটা, তুমি পাইলা, এটা অবশ্যই তোমাকে কি হতে হবে? এ মডুলাস ইজ নট ইকুয়াল জিরো হতে হবে, তাহলে তুমি এটা করতে পারবা বা তোমার সম্ভব। তাহলে ভাইয়া, এখন আমরা দেখব আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টর, আয়তকার একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টর বা আয়তাকার একক ভেক্টরটা কি? আচ্ছা, আমরা অবশ্যই জানি, যে, আচ্ছা আমি পরের পেজে যাই, এখানে আমার হলো কিছু কথা লেখা আছে, আমি মিশিয়ে দেই। আয়ত একক ভেক্টরটা কি ভাইয়া? আয়ত একক ভেক্টরটা হলো, তোমরা তোমরা যারা ত্রিমাত্রিক কাঠামো নিয়ে আলোচনা মানে শুনলে আর কি, বা এর আগে আমি করলাম, সেখানে প্রয়োগ করার জন্য আয়ত একক ভেক্টরটা প্রয়োজন। আয়ত একক ভেক্টর কেমন করে দেখো, কেমন করে তোমাকে একটু যদি বলি, তুমি একক ভেক্টর সম্পর্কে তোমার আইডিয়া আছে, একক ভেক্টর সম্পর্কে আইডিয়া আছে।
তোমার কাছে ত্রিমাত্রিক একটা কাঠামো আছে, ত্রিমাত্রিক একটা কাঠামো আছে, সেটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। এই যে তুমি যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি কোনো মান নাও, তাহলে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর জিনিসটাকে প্রকাশ করার জন্য আমাদের একক ভেক্টর চলে আসে, সেটা হলো আই। ওয়াই অক্ষ বরাবর যে মানটাকে আমরা প্রকাশ করি এটাকে আমরা বলি জে, আর জেড অক্ষ বরাবর যেটাকে আমরা প্রকাশ করি সেটাকে বলি আমরা কে। এই যে আই জে কে, আই জে কে এর দিকগুলা হলো এই দিক বরাবর, এর দিকগুলো হলো এই দিক বরাবর, এর দিকগুলো হলো এই দিক বরাবর। তাহলে এই যে আই জে কে, এই তিনটাকে আমরা আইতে একক ভেক্টর বলি, আইতে একক ভেক্টর বলি। কিন্তু এটা মানেটা কি, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটাকে আই বলা হয়, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটাকে আমরা জে বলা হয়, আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটাকে আমরা কি বলি, কে বলি। এই আই জে কে তিনটা ভেক্টরকে একত্রে আয়ত একক ভেক্টর বলে, বা আয়ত একক ভেক্টর বলা হয়। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া তোমার যদি কোনো একটা কোনো একটা পয়েন্ট, কোনো একটা পয়েন্ট তোমাকে মনে করো এখানে একটা আয়ত একক ভেক্টর আছে, মানে প্রসঙ্গ কাঠামো আছে থ্রি তে, একটা পয়েন্ট তোমাকে বলে দিল পি অফ 1,2,4। এখন এটা একটা ভেক্টর, এই পয়েন্টার বিন্দু। এখন একে তুমি যদি ভেক্টরে প্রকাশ করতে যাও, তুমি যদি ভেক্টরে প্রকাশ করতে যাও অবশ্যই একটা তীর চিহ্ন দিতে হবে। ভেক্টরে প্রকাশ করতে গেলে 1i, কারণ আমাকে এটা বুঝতে গেলে কি আই দিতে হবে, কারণ কি এক্স অক্ষ বরাবর আমি 1 পরিমাণ যাব। এই যে ওয়ানটা আমি দিলাম, এটা দ্বারা বুঝবো যে আই মানেই কি আমার এক্স অক্ষ বরাবর, প্লাস 2j প্লাস 3k, কারণ এগুলো তো মাইনাস না, আমি সবগুলো মাইনাস দিয়ে প্লাস দিয়ে দিয়ে লিখবো, কারণ আমার প্লাস দিতেই হবে। তাহলে আমি এটা মানে কি বুঝবো, যে আই মানে হলো 1 একক যাবে এক্স অক্ষ বরাবর, জের সহগটা দ্বারা বুঝবো আমরা ওয়াই অক্ষ বরাবর যাবে 2 একক বরাবর, আর কে এর সহগটা দ্বারা বুঝবো 3 একক যাবে জেড অক্ষ বরাবর। গেলে আমি কি একটা বিন্দুর, একটা বিন্দুর কি পাবো, একটা বিন্দুর আমি আহ ভেক্টর রূপটা পাবো আর কি। আর এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি অবস্থান ভেক্টর, এটাকে আমরা বলি কি অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরটা কাকে বলা হয়, প্রসঙ্গ কাঠামোর, এই যে প্রসঙ্গ কাঠামো এটা তো মূল বিন্দু, এটা তো মূল বিন্দু বা অরিজিন। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বস্তু অবস্থানে যে ভেক্টর সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়, অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে এগুলো যেন মাথায় থাকে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর, কোনো বিন্দুর অবস্থান অবস্থান যে ভেক্টরের সাহায্যে, কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি, অবস্থান ভেক্টর বলি। এটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যদি দ্বিমাত্রিক হতো তাহলে তুমি এখানে পি অফ আই প্লাস জে বা 2j আকারে প্রকাশ করতা, মানে আই জে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, এবং কে থাকলে সেটাকে জেড অক্ষ বরাবর আমরা প্রকাশ করব। তাহলে আশা করি আমাদের অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এবং আয়তকার ভেক্টর এবং একক ভেক্টর সবগুলো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আর একক ভেক্টর গুলা এভাবে যদি প্রকাশ করতে চাও তাহলে অবশ্যই তার মান দ্বারা ভাগ করতে হবে, তাহলে তুমি কি পাবা, মানে একক ভেক্টর পাবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাকে যদি কোনো প্রশ্ন বলে, আমি দেখি আমার এখন ম্যাথ প্রবলেম একটা দেখি, যে তোমাকে একটা বলছে যে পি অফ 1,-2 বিন্দুর অবস্থান ভেক্টর এবং এর দিকে কিংবা সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করো। তাহলেই ভাইয়া এখন আমরা সমাধান করতে পারবো যদি আগের জিনিসটা আমি বুঝি। সমা সমাধান দেখো, তাহলে একটু আগে দেখালাম যে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলছে। তাহলে অবস্থান ভেক্টর আমি কিভাবে বের করব, অবস্থান ভেক্টর, ভেক্টর তখন তোমাকে অবশ্যই পি এর উপর একটা কি দিতে হবে, বার দিতে হবে, এই সরি মানে তীর চিহ্ন দিতে হবে, নাহলে তুমি কি প্রকাশ করতে পারবে না। তাহলে পি ইজ ইকুয়াল টু, তুমি এখানে কি লিখতে পারবা, আই লিখতে পারবা, মাইনাস 2j লিখতে পারবা, প্লাস 2k লিখতে পারবা। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা। তাহলে আমরা পি বিন্দু অবস্থান ভেক্টরটা পাইলাম। এখন তোমাকে বলছে তুমি এই পর্যন্ত তোমাদের ডান, এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এবার দেখো এর দিকে মানে কোন ভেক্টর, এই পি বিন্দু অবস্থান ভেক্টরটা তুমি পাইলা, এর দিকে কিংবা এর সমান্তরাল দিকে একই কথা, একই কথা, সমান্তরাল দিকে তোমরা একক ভেক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে সমান্তরাল দিকে একক ভেক্টরটা নির্ণয় করতে গেলে অবশ্যই তোমাকে
তুমি দেখে আসলা যে একক ভেক্টরটা কি, একক ভেক্টরটা পি, তুমি হলো পি ক্যাপ দ্বারা প্রকাশ করলা বা প্রকাশ করতে হবে, এর আগে দেখাইলাম আমি। তাহলে পি ভেক্টরটাকে আমি তার কি দ্বারা প্রকাশ করব, মান দ্বারা ভাগ করব, মান দ্বারা ভাগ করব। তাহলে আমি কি পাবো, একক ভেক্টরটা পাবো। কিন্তু কথা হলো ভাইয়া, তোমাকে তো মান বের করতে হবে, আমি তোমাকে তো মান বের করা শেখাই নাই। এই যে এখন তোমাকে আমি মান বের করা শেখাবো। তাহলে আমার যেখানে যেটা প্রয়োজন আমি তোমাকে সেটাই শেখাবো। কিন্তু কথা হলো তোমাকে ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। অবশ্যই A to Z ক্লাসটা করতে হবে। তুমি যদি এখন কেটে কেটে সামনে আগে এগিয়ে যাও, যায় তুমি আর কিছু বুঝবা না, তখন তো সমস্যা। তাহলে আমি এখন মান বের করব। তাহলে পি বিন্দু, পি ভেক্টরের মানটা কিভাবে বের করে, এই যে এটা দ্বারা প্রকাশ করা হয়, শুধু আমি প্রকাশটা দেখাইছি। রুট ওভার এই যে আয়ের শখটা কত, 1, তাহলে আমি 1 এর উপর স্কোয়ার করব। মানে আই যে কে যে শখগুলো আছে সেগুলোর উপরে আমি স্কোয়ার করব, +2 এর উপর স্কোয়ার। এখানে আমাকে মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে, স্কোয়ার করলে তো অবশ্যই প্লাস হবে, এই জন্য মাইনাস সহ নিব, আমি লিখবো, ঠিক আছে। তাহলে 2 × 4 2 × 4 4 4 8 আর 9, তাহলে √9, এটাকে রুট করলে আসে 3। তাহলে তাহলে এখন আমি লিখতে পারবো না যে এর দিকে পি এর দিকে অথবা সমান্তরালে, সমান্তরালে একক ভেক্টর, একক ভেক্টর পি ক্যাপ হলে, পি ক্যাপ ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতে পারবা, পি ভেক্টর ডিভাইডেড পি মডুলাস বা পি এর মান। তাহলে পি ভেক্টরটা কি তোমার এখানে I - 2j + 2k ডিভাইডেড পির মান কত, 3। তাহলে এখন তুমি যদি এটাকে সাইড করে এভাবে লেখো, 1/3 I - 2j + 2k, এটাই কি তোমার অ্যান্সার না? এটাই তো তোমার অ্যান্সার হওয়ার কথা ছিল, এটাই তোমার অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তুমি বুঝতে পারছো, এখানে কোনো প্রবলেম হওয়ার কথাই না। এবার নেক্সট কি আছে দেখি, দুইটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এখন আসি, আমরা তো প্রসঙ্গ কাঠামো শিখলাম, শিখলাম না? আমরা তো প্রসঙ্গ কাঠামো শিখছি। এখন মনে করো এখানে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দু আছে, মনে করো এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এখানে একটা, এখানে একটা বিন্দু আছে মনে করো কিউ বিন্দু। তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক একটা আসবে, এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কি আসবে, মনে করো, মনে করো 2 আছে, -3 আছে, মনে করো 1 আছে পি বিন্দুর স্থানাঙ্ক। আর এখানে কি আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক কি আছে, 4 আছে, 3 আছে, মনে করো 2 আছে। এই যে তুমি দুটা বিন্দু, তাহলে এই দুটা বিন্দু তুমি যখন এগুলাকে ভেক্টর আকারে প্রকাশ করবে, তখন এর অবস্থান ভেক্টর কেমন হবে, এরকম ডিরেক্ট হবে এই দিক বরাবর। সেম ভাবে এর অবস্থান ভেক্টরটা কেমন হবে, এই দিক বরাবর ডিরেক্ট হবে, তাই না? এই যে তুমি অবস্থান ভেক্টরটা বের করতে পারবা। কিন্তু কথা হলো আমার তো দরকার কি, দুটা ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব। এই যে পি পয়েন্ট থেকে আমাদের কিউ পয়েন্ট পর্যন্ত এই যে দুটা পয়েন্ট হবে, এই দুটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা আমাকে বের করতে হবে। এটা তুমি কিভাবে বের করবা, এটা তুমি কিভাবে বের করবা সেটা এখন তুমি দেখো। তাহলে পি কিউ, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, আচ্ছা আগে আমি ভেক্টর গুলাকে প্রকাশ করে নিই, অবস্থান ভেক্টর। তাহলে পি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি কি পাবো, যে 2i পাবো, -3j পাবো, +k পাবো, এটা পাবো, তাই না? তাহলে কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি কি পাবো দেখো দেখি, 4i পাবো, +3j পাবো, +2k পাবো। তাহলে আমি তো ভেক্টরের মাধ্যমে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব। তাহলে অবশ্যই, তাহলে তুমি যখন পি কিউ যখন লিখবা, তাহলে তোমার দিকটা পি থেকে কিউ এর দিকে, আমাকে দিক বুঝতে হবে। আমি কোথা থেকে বলতেছি, পি থেকে কিউ, কিউ এর দিকে যাচ্ছে, দেখো পি এর থেকে কিউ এর দিকে যাচ্ছে। তাহলে অবশ্যই তুমি পি এর থেকে কিউ এর দিকে যাচ্ছে, তখন তোমাকে বিয়োগ করতে হবে, কেমন বিয়োগ করতে হবে, 4i +3j +2k, এখান থেকে তুমি বিয়োগ করবা 2i -3j + k, এটা তুমি বিয়োগ করে দিলা। তাহলে বিয়োগ করলে এখন তুমি বিয়োগ কার সাথে কাকে করবা, তোমাকে এক জাতীয় জিনিস বিয়োগ করতে হবে, এটা তোমরা সবাই জানো, আগের থেকেই জানো। কারণ কি, গরু আর ছাগল কখনো যোগ করা যায় না, গরু গরু যোগ করতে হয়, ছাগল ছাগলের সাথে যোগ করতে হয়। সেম ভাবে আমরা আয়ের গুলো আয়ের সাথে যোগ করবো, বিয়োগ করবো, জের গুলা জের সাথে যোগ বিয়োগ করবো, কে এর গুলা কে এর সাথে করবো। তাহলে 4i আর -2i মিলে কত হবে, 2i হবে। সেম ভাবে
মাইনাস মাইনাসে প্লাস 3 জে, তাহলে 3 জে মিলে কি হবে 6 জে হবে, প্লাস সরি মাইনাস দেখো 2i থেকে 3i, এর আই বাদ দিলে কত, কে বাদ দিলে কয়টা থাকবে, একটা কে থাকবে শুধুমাত্র। এই যে তুমি কি পাইলে, এটা পি কিউ ভেক্টরটা পাইলা। পি কিউ ভেক্টর মানে কি, এটার মানেই বোঝাচ্ছে যে পি থেকে কিউ এর মধ্যবর্তী দূরত্ব। এখন তুমি এটা না বলে যদি কিউপি বলতা, তা তোমার দিকটা কোন দিকে আসতো, এই দিকে আসতো, তখন তোমাকে বিয়োগ করা লাগতো, আগে আগে পি লেখা লাগতো, এখানে আগে তোমাকে পি লেখা লাগতো, পি এর মান, তারপর মাইনাস দিয়ে এখানে কিউ লেখা লাগতো। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে যে আগে থাকবে সে পরে যাবে, মানে আমরা তো বিয়োগ করবো কোথা থেকে, আমরা যেটা থাকবে, যেটা বড়টা সেটা থেকে বিয়োগ করবো, বড় কোথা থাকবে, বড়টা ওই দিকে থাকবে, মানে এখানে থাকবে। যেটা প্রথম শেষে থাকবে সেটা আগে লিখতে হবে, আর যেটা প্রথমে থাকবে সেটা পরে লিখতে হবে, লিখে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি কি পাবো, এই দুটা ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব পাবো, ভেক্টরের মাধ্যমে পাইলাম। তো এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে এই ভেক্টরের সমান্তরালে, এই যে ভেক্টরটা পি কিউ ভেক্টরটা পাইলা, এই ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। পারবা কিনা তোমরা এখন? আর এখন কি কোনো প্রবলেম হবে? এখন তোমরা জাস্ট এই ভেক্টরটার মান বের করবা, করে মান দ্বারা ওই ভেক্টরকে কি বলে, ওই ভেক্টরকে ভাগ দিলে তোমরা কি পাচ্ছ, ওই ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর। দেখো আমরা কত ইজিলি, কত সহজে আমরা সলভ করতে পারতেছি, কোনো কঠিন জিনিস না। এবার আমরা আসি নেক্সট। নেক্সট ওই ম্যাথ প্রবলেমটা আছে এখানে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা বাসায় করবা, করে আমাকে অবশ্যই তোমরা হোমওয়ার্কটা জমা দিবা, ঠিক আছে? যারা পেইড কোর্সে আছো অবশ্যই আমাদের গ্রুপে অবশ্যই তোমরা এটা জমা দিবা। আর যারা আর যারা ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের পাবলিক গ্রুপে হোমওয়ার্ক গুলো দিবা, যে বলবা যে ভাইয়া এই লেকচারে এত নম্বর, এই নন মেজর কোর্সের এত নম্বর লেকচার, অধ্যায় নম্বর এত, আমরা হোমওয়ার্ক এইটা, তাহলে অবশ্যই অবশ্যই তাকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করব। আর যদি কখনো প্রবলেম ফেস করো কোথাও, তাহলে 01329608654 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বলবা যে ভাই আমি এই জায়গায় প্রবলেম ফেস করতেছি, অথবা আমার যদি কোথাও কখনো ভুল হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে সংশোধন করে দিবা, কারণ মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? ভুল হতেই পারে, স্বাভাবিক। আর একটা কথা, যারা পেইড কোর্স কিনতে চাও, আমাদের পেইড প্রথম বর্ষের 24, 25-26 সেশনে যারা আছো, যারা নতুন রিসেন্টলি ভর্তি হয়েছে 25-26 সেশনে, তারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারো। ক্লাস চলমান রয়েছে এবং প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস লাইভের মতো করে হচ্ছে, এবং সপ্তাহে একদিন ডাউট সলভিং এবং একদিন এক্সাম থাকতেছে, সাপ্তাহিক এক্সাম। তো ভাইয়া অবশ্যই অবশ্যই তোমরা আমাদের পেইড কোর্সে চাইলে এনরোল করতে পারো। খুবই সীমিত, খুবই সীমিত টাকায় তোমাদের ভর্তি নেওয়া হচ্ছে, এবং খুব সীমিত, খুব সীমিত সময়ের জন্য, ঠিক আছে? অবশ্যই অবশ্যই তোমাদের হোমওয়ার্কটা জমা দিতে হবে। তাহলে নেক্সটে যাই। এবার আমরা দেখবো ভেক্টরের বিভিন্ন রূপ দেখবো। তাহলে অবশ্যই আমরা জানি যে ভেক্টরকে আমরা এরকম একটা রেখা দ্বারা প্রকাশ করি, তাই না? ভেক্টরকে আমরা রেখা দ্বারা প্রকাশ করি। এটাকে আমি যদি এ ভেক্টর দেই, এ ভেক্টর দিলাম, এটাকে আমি কি দিলাম, এটাকে এ ভেক্টর দিলাম। আর একটা ভেক্টর দিলাম, এটাকে আমি কি দিলাম, বি ভেক্টর দিলাম। এখন দেখো, বি ভেক্টর আর এ ভেক্টর, বি ভেক্টর আর এ ভেক্টরের দিক কি সেম না? মানও যদি আমি কি মান যদি আমি সেম বলি, আকারে একটু ছোট বড় হতে পারে, আমি যদি মানও সেম বলি, তাহলে তখন তুমি এটা লিখতে পারবা যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, বি ভেক্টর তুমি লিখতে পারবা। কেন লিখতে পারবা? কারণ ভেক্টরের ধর্মই হচ্ছে যে একই দিকে একই, মানে কোন ভেক্টর রাশি যদি তুমি দেখতে পাও, বা যারা যদি চলমান থাকে, তাহলে তাদেরকে আমরা একসাথে সমান করে দিতে পারি, বা তাদের আমরা সমান বলতে পারি। এটাকে বলা হয় সমান ভেক্টর। এটাকে বলা হয় কি, সমান ভেক্টর। এগুলা মনে রাখিও, এটাকে বলা হয় সমান ভেক্টর। আচ্ছা, এখন মনে করো এই ভেক্টরটাকে, এই ভেক্টরটা তুমি একদিকে যাচ্ছ, একদিকে যাচ্ছ, এখন একদিকে না যায় কি হয়েছে, একই ভেক্টর, একই মানের ভেক্টর আর একটা উল্টা দিকে যাচ্ছে, এটা হলো সি। তাহলে এই যে এ, তাহলে সি ইজুকাল তুমি কি লিখতে পারবা, সি ইজুকাল তুমি মাইনাস এ লিখতে পারবা, সরি, হ্যাঁ। তাহলে সির মানটা কি, সির মানটা তোমার এ এর বিপরীত, এ এর বিপরীত, তাই না? সির মানটা কি এ এর বিপরীত না, এ এর বিপরীত। তাহলে সির মানটা যদি এ এর বিপরীত হয়, সির মানটা এ এর যদি বিপরীত হয়, তাহলে তুমি এটা ইজুকাল টু কি লিখতে পারতেছো, এটা ইজুকাল টু তুমি লিখতে পারতেছো মাইনাস সি। মাইনাস সি না, মাইনাস সি না? কারণ কি, এ কে তুমি যদি এইদিকে পজিটিভ ধরো, তাহলে সি কে অবশ্যই তোমাকে এইদিকে নেগেটিভ ধরতে হবে, অথবা তুমি সি কে যদি এইদিকে পজিটিভ ধরো, তাহলে এইদিকে অবশ্যই এ কে নেগেটিভ ধরতে হবে। তাহলে এটা আমি লিখতে পারি
এটাকে বলা হয় বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এটাকে বলা হয় কি? বিপরীত বিপরীত ভেক্টর, ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন এইদিকে হোক যেদিকেই হোক না কেন ভাইয়া, তোমার মান এবং দিক যদি সেম থাকে তাকে বলা হয় সমান ভেক্টর। আর মান আর দিক সেম আছে কিন্তু মান সমান আছে কিন্তু দিকটা উল্টা হয়ে গেছে, বিপরীত দিক হয়েছে কিন্তু সমান্তরালেই আছে, তাহলে সেটাকে বলা হয় বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। এখন আমরা দেখবো শূন্য ভেক্টর কোনটা। শূন্য ভেক্টর কোনটা, ঠিক আছে? দুটি, এই যে মনে করো, এই যে মানে এবং দিকে যদি সমান ভেক্টর হয়, মানে তোমার মান কোন দিকে, মানও একদিকে হবে, মান সেম হবে, ভেক্টরের দিকটা শুধুমাত্র যদি আলাদা হয়, তাদেরকে তুমি তুমি যদি যোগ করো, তাহলে সেটাকে বলা হয় কি? বিপরীত, সরি, শূন্য ভেক্টর। যেমন এখানে তুমি আহ এ এ মাইনাস সি মানটা তুমি এখানে মাইনাস সি বসাই তা যোগ করতেছো তুমি, এখানে সি এর পরিবর্তে থেকে তুমি যদি এ বসাও, কারণ কি মান তো সেম, তাহলে এটা জিরো একটা ভেক্টর আসবে, তাহলে এটাকে বলা হয় কি? নাল ভেক্টর। এটাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছো। তাহলে একই জাতীয় জিনিস মানে ও দিকে সেম হলে সেটা হবে কি? সমান ভেক্টর। দিক উল্টা হলে, বিপরীত দিকে হলে তাকে বলা হয় বিপরীত ভেক্টর। আর ওই বিপরীত ভেক্টরটা তুমি যদি যোগ করে দাও, তাহলেই তো তুমি কি পাচ্ছ? বিপরীত ভেক্টর দ্বয় তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি নাল ভেক্টর পেয়ে যাচ্ছ বা শূন্য ভেক্টর পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখবো আরো অনেক কিছু দেখবো। দেখো, আমরা এখানে ভেক্টরে আর অন্য কোনো প্রকার দেখবো না, আশা করি এই ভেক্টর তিনটা প্রকার হলেই হবে। এখন আমরা দেখবো ভেক্টর যোগের উপাংশ। উপাংশ জিনিসটা কি? উপাংশ, এবার আমরা আসল জায়গায় চলে এসেছি। উপাংশ, এর আগে আমরা, দেখো, উপাংশ, ভেক্টর যোগের উপাংশ, ভেক্টর যোগের উপাংশ। উপাংশ জিনিসটা কি? অংশ। উপাংশ মানে কি? অংশ। কোন দিকে অংশ? এটা তিন দিকে হতে পারে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর উপাংশ হতে পারে। লম্ব উপাংশ আছে, বিভিন্ন উপাংশ আছে। তো উপাংশের সূত্র আমরা আশা করি এখান থেকে আমাদের মোটামুটি হয়ে যাবে, আমরা পুরো সূত্রটা আমরা শিখবো না, ঠিক আছে? লাগবেও না আমাদের। তাহলে মনে করো তুমি যদি একটা ভেক্টর ধরে নাও, একটা ভেক্টর ধরে নিলা এ, তাহলে এটাকে তুমি যত, এখন তোমাকে আই জে কে এই তিনটা অক্ষের দিকে ভাগ করতে হবে, বিভক্ত করতে হবে। তাহলে তুমি লিখতে পারো এ এক্স আই, মানে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাইছো। তাহলে এ ওয়াই জে পাবা, তাহলে এ ওয়াই জে পাবা এখানে। তাহলে একটা পাবা কি? এ জেড কে পাবা তুমি। এই যে আই জে কে সহগগুলো এ এক্স এ ওয়াই এ জেড, এই তিনটাকে আমরা কি বলবো? এই তিনটাকে আমরা এক্স অক্ষ বরাবর সরি, মানে এ ভেক্টর উপাংশ বলবো। আর একটা ভেক্টর যদি আমি কল্পনা করি, মনে করো, তাহলে কি হবে? বি এক্স আই হবে, প্লাস বি ওয়াই জে হবে, প্লাস বি জেড কে হবে, হবে কি না? তাহলে এখন এই ভেক্টর দুটাকে আমরা যদি যোগ করে দেই, তুমি যদি যোগ করে দাও, এ প্লাস বি যদি করে দাও, তাহলে তুমি এক্স প্লাস বি এক্স আই পাবা, প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই তুমি আই জে পাবা, প্লাস এ জেড প্লাস বি জেড, এটা তুমি কে পাবা। এটা পাবা কিনা? অবশ্যই তুমি এটাই পাবা। তাহলে যখন কোথাও তোমার যদি কখনো এই উপাংশের যোগ বিয়োগ করা লাগে, তাহলে তুমি অবশ্যই এভাবে করে দিবা। আর বিয়োগ করলে অবশ্যই তুমি এখানে যদি তুমি, আচ্ছা, এখানে মাইনাস দাও, তাহলে এখানে তুমি মাইনাস দেওয়া লাগতেছে, এখানে মাইনাস দেওয়া লাগতেছে, এখানে মাইনাস দেওয়া লাগতেছে, তাহলে এখানে লেখা প্রয়োজন হলো না। তাহলে আশা করি তোমরা এই ভেক্টর যোগে যে উপাংশ যে যোগটা আছে সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা শিখবো যে ক্ষেত্র কি। এখন আমরা শিখবো হলো ক্ষেত্র। এখন আমরা কি দেখবো? ক্ষেত্র দেখবো। ক্ষেত্র কয় কয় প্রকার? ক্ষেত্র হলো দুই প্রকার। একটা কি? স্কেলার ক্ষেত্র। আর একটা কি? ভেক্টর ক্ষেত্র। স্কেলার ক্ষেত্রটা কাকে বলা হয় ভাইয়া? স্কেলার ক্ষেত্রটা যেখানে তুমি স্কেলার মান পাও, যেখানে তুমি যে ক্ষেত্রের মধ্যে কি পাও? স্কেলার মান পাও।
স্কেলার, যেখানে স্কেলার মান পাওয়া যায়, যেখানে স্কেলার মান পাওয়া যায়, কোথায় তুমি স্কেলার মান পাও? যেমন তোমাকে যদি বলা হয় আয়তন নির্ণয় করো বা আয়তন বের করো, বা কোথাও তুমি আয়তন পাইছো, এই আয়তনটা কি ভেক্টর, বা আয়তনে কি কোনো দিক আছে ভাইয়া? তুমি একটা কোনো বস্তুর যদি আয়তন বের করার কি দিক লাগবে? শুধুমাত্র মান হলেই হবে না। তাহলে শুধুমাত্র তুমি মান জানলেই তুমি আয়তনটা নির্ণয় করতে পারতেছো। ওই ক্ষেত্রটাই হলো কি স্কেলার ক্ষেত্র, ওই ক্ষেত্রটাই কি স্কেলার ক্ষেত্র। আর যদি তোমাকে ভেক্টর ক্ষেত্র বের করতে বলে, তাহলে ভেক্টর ক্ষেত্র কোনটা? এখন তোমাকে বলা হলো যে তুমি একটা কোনো প্রবাহ, প্রবাহিত তড়িৎ প্রবাহ বের করো, তড়িৎ প্রবাহ বের করো, তাহলে তুমি কি বলবা? যে ভেক্টরটা, তড়িৎ প্রবাহটা কি, প্রবাহিত তড়িৎ বা চৌম্বকের যে প্রবাহ, এটা কেমন? তোমাকে বলতে হবে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কত এম্পিয়ারে বা কত ভোল্ট, মানে তার ভোল্টেজ কত, তার প্রবাহটা কেমন, কত এম্পিয়ারে যাচ্ছে, তোমাকে অবশ্যই সেটা বলতে হবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে সেখানে তোমাকে বেগও লাগবে, সরি, মানও লাগবে, দিকও লাগবে। সেটাকেই বলবো আমরা কি ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর। আমার কথা তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারছো। এখন যদি, আমরা আহ আমরা তো দেখলাম মোটামুটি, আর এইদিকে প্রসঙ্গ কাঠামো বা এই যে আই যে কে নিয়ে আলোচনা করা কিছু নাই, আমরা মান বের করা শিখছি, সবকিছু শিখছি। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাব আর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ভেক্টর রাশির সূত্রগুলো। ভেক্টর রাশির কয়টা সূত্র আছে ভাইয়া? ভেক্টর রাশির 3টা সূত্র আছে, মানে আমাদের বই আমরা শিখবো আর কি। আরো আছে কি বলে উপাংশের সূত্র, লম্ব উপাংশের সূত্র, তারপর লামির উপপাদ্য, বিভিন্ন কিছু আছে, আমরা ওগুলো অত কিছু জানবো না, আমাদের এই 3টা জানলেই হবে। তো ত্রিভুজ সূত্র পড়বো আমরা, বহুভুজ সূত্র পড়বো এবং সামান্তরিকের সূত্র পড়বো। এখন এই সূত্রগুলো একটা একটা করে নিয়ে আমরা আলোচনা করব, এবং একটা একটা করে আমরা অ্যাপ্লাই দেখবো, একটা একটা করে আমরা অ্যাপ্লাই করব, এবং একটা একটা করে আমরা বেসিক ক্লিয়ার করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা শুরু করি প্রথমে ত্রিভুজ সূত্র দিয়ে। ত্রিভুজ সূত্রটা কি? ত্রিভুজ সূত্রটা কি? তাহলে তোমরা ত্রিভুজ নাম শুনে বুঝতে পারছো যে এখানে একটা ত্রিভুজ আসবে। তাহলে ত্রিভুজকে তুমি তৈরি করতে গেলে বা ত্রিভুজকে তুমি বানাইতে গেলে কয়টা ভেক্টর রাশি লাগবে বা ভেক্টর লাগবে, ভেক্টর রেখা লাগবে কয়টা? 3টা, তাই না? মনে করো এইরকম, এরকম, এরকম 3টা লাগবে, লাগবে কিনা? তাহলে এটাকে আমি এ ভেক্টর দিলাম, এটাকে আমি বি ভেক্টর দিলাম, এটাকে আমি সি ভেক্টর দিলাম, তাহলে 3টা ভেক্টর লাগলো আমার। কিন্তু এই পয়েন্টগুলো একটা নাম দেই, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে আমি সি দিলাম। তাহলে ভাইয়া এখানে তুমি দেখো, এর থেকে তুমি বির দিকে যাচ্ছ, বির থেকে তুমি সির দিকে যাচ্ছ, আর এটাকে তুমি দাও এর থেকে তুমি সির দিকে যাচ্ছ। কেন? এখন আমি তোমাকে বলি। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা জানো যে ভেক্টরকে যোগ করতে গেলে বা বিয়োগ করতে গেলে তাদের পাদবিন্দু, অথবা মাথা, এটাকে বলা হয় পাদবিন্দু, এটাকে বলা হয় মাথা, মানে এই ভেক্টরটা, এই মাথা, কোনো একটা ভেক্টরের পাদবিন্দু এবং কোনো একটা ভেক্টরের মাথা যদি এক জায়গায় থাকে, তখন তুমি সেটাকে বলতে পারো যে সিকোয়েন্স, বা তারা একই লাইনে আছে বা একই দিকে যাচ্ছে। আর যদি কোনো ভেক্টরের পাদবিন্দু মানে পাদবিন্দু দুটা যদি একসঙ্গে থাকে, তাহলে বুঝবা যে তারা বিপরীত, পরস্পর বিপরীত দিকে, বা তারা সিকোয়েন্সে নাই, তারা ধারার মধ্যে নাই, বা সমান্তরালে মানে তাদের সমান যে সিকোয়েন্সটা আছে সেটার মধ্যে নাই। এটা তোমাদের বুঝতে হবে। তখন তোমাকে একটা কাজ করতে হবে, তখন তোমাকে একটা সিস্টেম অবলম্বন করতে হবে। তোমরা যে এই সিস্টেমটা অবলম্বন করবা, তখন তোমাকে ত্রিভুজ সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা, ত্রিভুজ সূত্র তুমি বের করতে পারবা। তাহলে এখানে অবশ্যই তোমাকে কোনো ভেক্টরের মাথা লাগবে এবং কোনো ভেক্টরের পাদবিন্দু লাগবে, তাহলে তুমি সিকোয়েন্স মেনটেন করতে পারবা। এই যে ত্রিভুজ সূত্রটা হলো আমার কি ভাইয়া? ত্রিভুজ সূত্রটা বলছে, যদি কোনো ভেক্টর, কোনো ত্রিভুজের 3টা ভেক্টর একই সিকোয়েন্সে থাকে, মনে করো এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর 3টা সিকোয়েন্সে আছে, এটা যেগুলো তুমি জিরো ভেক্টর লিখতে পারবা, জিরো লিখতে পারবা। কিন্তু কথা হলো সি তো আমার কি নাই, সি তো আমার সিকোয়েন্সে নাই বা একই দিকে নাই। কারণ এটার দিকটা কি, এ থেকে সির দিকে গেছে, আর এখানে এর থেকে বি, বি থেকে সি, এই দুটো সিকোয়েন্সে আছে বা একই দিকে আছে, কিন্তু এর থেকে সি, এই সি ভেক্টরটা কিন্তু কি নাই, একই দিকে নাই। তাহলে এই সি ভেক্টরটাকে কি লেখা যায়? সি ভেক্টরটাকে এমন লেখা যায় না, সি ভেক্টরটাকে আমরা এমন লিখতে পারি না। দেখো দেখি, সি ভেক্টরটাকে এখন আমরা মাইনাস সি দ্বারা প্রকাশ করতে পারি। সি এই দিকে, এখন বিপরীত দিকে হলে কি হবে? মাইনাস সি হবে না? কারণ কি,
কোনো ভেক্টরটা যদি এইদিকে হয় সেই ভেক্টরকে তুমি যদি বিপরীত দিকে ঠাস করে ঘুরে দাও, তো তোমাকে অবশ্যই একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে। এটা যদি এ হয়, এটা অবশ্যই এটাকে মাইনাস এ বলতে হবে, মাইনাস এ হবে, আমরা এতে আগে দেখে আসছি। তাহলে সি ভেক্টরটাকে আমি যদি এইদিকে ঘুরে দিই তাহলে মাইনাস সি হবে অবশ্যই। তাহলে এটা ইকুয়াল আমি কি লিখতে পারবো, জিরো লিখতে পারবো, বা এ প্লাস সি, এ প্লাস বি ইকুয়াল আমি সি লিখতে পারতেছি, এ প্লাস বি ইকুয়াল আমি সি লিখতে পারতেছি, এগুলো ভেক্টর। তাহলে এই যে আমরা যেটা পাইলাম, এই সিটা, এই সিটাই হলো আমার কি লব্ধি, এটা কি, সেটাই হলো আমার লব্ধি। বা তাহলে এ আর বি যে সিকোয়েন্স থাকবে, যে ভেক্টরটা বিপরীত দিকে থাকবে, সেটাই হলো আমার কি লব্ধি হবে, বা সেটাকে আমরা লব্ধি দ্বারা প্রকাশ, লব্ধি বলবো আর কি। আমার কথা কি ক্লিয়ার, আমার কথা কি ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমাদের একটা গাণিতিক নিয়ম আসে, সেটা হলো এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি, এটাকে আমরা ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে এটাও থাকতে পারে, বা এটা জানতে লাগবে আর কি। তাহলে আশা করি তোমাদের এই যে ত্রিভুজ সূত্রটা আছে, ত্রিভুজ সূত্রটার মূল বেসিকটা তোমরা শিখে গেছো। তাহলে ত্রিভুজের দুইটা বাহু, দুইটা বাহু একই সিকোয়েন্সে থাকবে, একটা বাহু মানে তাদের বিপরীত দিকে থাকবে, যে বিপরীত দিকে থাকবে সেই হলো লব্ধি, আর বাকি দুটা যোগফল ওটা সমান হবে। আমার কথা কি তোমরা ক্লিয়ার হয়েছে? এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবা। এবার আমরা আসি কিসের সূত্র, এবার আমরা আসি বহুভুজ সূত্র। এবার আমরা বহুভুজ সূত্র দেখবো। বহুভুজ সূত্রটা কি, ভুজ কি? বহুভুজ সূত্রটা হলো, দেখো, মনে করো তুমি এদিকে একটা দিছো, এদিকে একটা দিছো, এদিকে একটা দিছো, এরকম একটা দিছো, এরকম একটা দিছো মনে করো। তাহলে এটা এখান থেকে, এটা এখান থেকে, এটা এখান থেকে, এটা এখান থেকে, এটা কি ও না? তাহলে এটা কি বহুভুজ সূত্র হয় নাই? হয়েছে। তাহলে ও থেকে এটা এ পয়েন্ট দাও, এটা বি দাও, এটা সি দাও, এটা ডি দাও, এটা হলো ই দাও। তাহলে ও এ, ও এ এটা হলো এ ভেক্টর, ওকে আমি এ ভেক্টর ধরলাম। আচ্ছা, ভেক্টর ধরাধরি পরে আচ্ছা আসি, তাহলে এটা এ, এ থেকে বি পর্যন্ত, তাহলে এটা এ দিক হবে, তাহলে লব্ধি কে, তো লব্ধি হবে এটা ও বি। আচ্ছা, এখান থেকে দিক কোন দিকে, এই দিকে, আর লব্ধি হবে এটা, তাহলে ও বি বিসি যোগ করে এটা ওসি সমান হবে। আবার এটা হলো এদিকে, এটা এইদিকে, তাহলে কি হচ্ছে আমার, এটা একটা লব্ধি হচ্ছে, শেষ লব্ধিটা কোনটা, এইটা। তাহলে এই বহুভুজ সূত্র থেকে আমরা কি লিখতে পারবো, এই বহুভুজ সূত্র থেকে আমরা লিখতে পারবো যে, এই বহুভুজ সূত্র থেকে আমরা লিখতে পারবো যে ও ই, সরি ও ই, ও ই, এটা প্রমাণ আছে, প্রমাণের দরকার নেই, তোমরা শুধু জেনে রাখো। ও ই ইজ ইকুয়াল টু এ বি, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই, এটা লেখা যায় বা এটা আসবে, তুমি যদি প্রমাণ করো তাহলে এটা আসবে। তাহলে আমরা বহুভুজ সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম এবং অ্যাপ্লাই শিখলাম আর কি। এবার আমরা দেখি সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্রটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামান্তরিকের সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সূত্রতে আমরা মেলা ম্যাথ প্রবলেম সলভ করবো, বা আমাকে মেলা ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। তাহলে সামান্তরিকের সূত্র শিখতে গেলে অবশ্যই তোমাকে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। সুন্দর মতো তুমি একটা সামান্তরিক অঙ্কন করলা, করছো, ঠিক আছে। তাহলে এটাকে তুমি ও পয়েন্ট দাও, এটাকে তুমি এ পয়েন্ট দাও, এটাকে তুমি, এটাকে তুমি সি দাও, এটাকে তুমি বি দাও, দিতেই পারো, স্বাভাবিক, এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। মানে এখান থেকে এটা লব্ধি তোমার, এখান থেকে এটা লব্ধি তোমার। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া তুমি যদি ও এ বি কে, ও এ বি কে তুমি যদি একটা ত্রিভুজ কল্পনা করো, তাহলে লব্ধি কোন দিকে যাবে, এটা এদিকে যাবে, এদিকে যাবে কিনা, অবশ্যই এদিকে যাবে লব্ধি। আর এর এটা এদিকে আসবে, দিকগুলো একটু দিয়ে নেই, তাহলে ও থেকে এখানে এটা, এটা যদি হয় তাহলে এখান থেকে এটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখান থেকে তোমার যদি সূত্র তৈরি করতে চাও, বা সূত্র যদি উৎপন্ন করতে লাগে, করা লাগে, তাহলে অবশ্যই তোমাকে এই বাহুটাকে একটু বড় করে দেওয়া লাগবে, দিয়ে এখান থেকে একটা লম্ব অঙ্কন করা লাগবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? অবশ্যই। তাহলে এখান থেকে পুরোটার মান কত, পুরোটার মান আলফা, আর এ শুধুমাত্র, আচ্ছা পুরোটার মান কত, পুরোটার মান হলো আলফা, আর শুধুমাত্র এটার মান হলো থিটা। এই যে এটা হলো আর আমার, এই লব্ধিটা কার সঙ্গে আছে, ও এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে। আর ও এ আর ও সি কি,
ও এ আর ও সি হলো এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এখন তোমাকে বলে নেই, আমার ও এ আর ও বি যদি দেওয়া থাকে, ও এ আর এ বি যদি দেওয়া থাকে, তাহলে এ বি যা ও সি ও তা, ও এ যা সি বি ও তা। কারণ কি? কারণ হলো ভেক্টরের যদি মান এবং দিক যদি সেম থাকে, তাহলে তারা একে অপর মানে সমান আর কি, তারা সমান ভেক্টর। আমরা ভেক্টরের যে সমান ভেক্টরের যে পদ্ধতিটা বা প্রকাশটা পড়লাম, সেখানে আমরা বলেছিলাম যদি ভেক্টরের মান ও দিক যদি সেম থাকে, তাদের মান মানে তারা দুটা ভেক্টর অভিন্ন আর কি। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করার জন্য এটা করে নিলাম, এটা যদি আলফা হয় তাহলে অবশ্যই এটা আমার কি হবে, এটা আমার আলফা আসবে, এটা আমার আলফা আসবে, আর এটা তো 90 ডিগ্রি, এটা তো লম্ব, তাই না? এটা তো লম্ব। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারতেছো দেখো, ও, এটার নাম দাও, এটার নাম হলো একটা ডি বিন্দু দাও, তাহলে ও ডি বি, তাহলে ত্রিভুজ ও ডি বি হতে পায়, হতে তুমি এখান থেকে কি লিখতে পারবা, পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো, তাহলে তুমি লিখতে পারবা যে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, ডিবি স্কোয়ার তুমি লিখতে পারো, বা বিডি স্কোয়ার বা ডিবি স্কোয়ার তুমি লিখতে পারো, কারণ স্কোয়ার করলে ওই একই হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি ওডির পরিবার থেকে বা বিডির পরিবার থেকে তুমি কি লিখতে পারবা, বিডির পরিবার থেকে তুমি কি লিখতে পারবা ভাইয়া, ও এ, বিডির পরিবার থেকে তুমি লিখতে পারবা যে, হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা কাজ করতে পারি, ওডি, এই যে ওডি, ওডির পরিবার থেকে তুমি কি লিখতে পারবো, ও এ প্লাস এডি লিখতে পারবা। বিডি স্কোয়ার লিখলাম, ডিবি ডিবি স্কোয়ারটা বিডি স্কোয়ার করে দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে ও এ এডি, তাহলে এটাকে তুমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করো, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ, তাহলে ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার পাচ্ছ তুমি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার পাচ্ছ। তাহলে এখন তুমি এখান থেকে কি লিখতে পারো, টু ও এ এডি, টু ও এ এডি, টু ও এ এডি, এটা আমি কি করলাম, এটা আমি ঠিক রাখবো, দাঁড়াও, ও এ স্কোয়ার আর বিডি স্কোয়ার, এই বিডি স্কোয়ার যে কথা, বিডি স্কোয়ার যে কথা, বিডি বিডি স্কোয়ার যে কথা, আমি এর পরিবর্তে কি লিখতে পারি ভাইয়া, দেখো, এটা একটা কি, এটা একটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ না, তাহলে বিডি স্কোয়ার যেগুলো আমি লিখতে পারি কি, এখানে এডি স্কোয়ার, আচ্ছা, তাহলে আমরা ও এ স্কোয়ারটা ঠিক রাখবো, দেখো ও এ স্কোয়ার ঠিক রাখলাম, এখানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে কি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার লিখতে পারবো না আমরা, কারণ কি আমার এখানে দেখো দেখি, তুমি যখন এটা স্কোয়ার করবা, তাহলে এটা অতিভুজ হচ্ছে কি এ বি স্কোয়ার, তার মানে কি এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, এ বি স্কোয়ার লিখতে পারবো, প্লাস টু ইন্টু, টু ইন্টু ও এ ঠিক থাকলো, ও এ ঠিক থাকলো, এখানে আমি জোর করে একটা এ বি দিব, তাহলে এ বি কে কাটাকাটির জন্য আমাকে কি লাগবে, এডি ডিভাইডেড এ বি লাগবে, এডি ডিভাইডেড এ বি লাগবে, এডি ডিভাইডেড এ বি, এডি ডিভাইডেড এ বি, এটা ইজুকাল আমি কি জানি, যে ভূমি বাই অতিভুজ মানে কি, ভূমি বাই এডি ডিভাইডেড, এডি ডিভাইডেড এ বি মানে কি ভূমি বাই অতিভুজ মানে কি কস, এই কসটাকে নিয়ে আসার জন্য আমার এত কাহিনী করা। তাহলে আমরা ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এ বি কজ আলফা, আলফা কেন, এই যে এইটা আলফা হওয়ার কারণ এটাও আলফা হয়েছে, কারণ এটাও বাইরের দিকে একই জিনিস, সমান্তরাল, সমান্তরাল রেখা, আমরা কজ আলফা লিখতে পারলাম। তাহলে এখন তুমি ও এ কে কি ধরে নিয়েছিলা, ও কে তুমি যদি পি ধরো, ও এ কে তুমি যদি পি ধরো, এবং এ বি, এ বি কে তুমি এ বি কে যা ধরা আর ও সি কে যা ধরা একই কথা, এটাকে আমি যদি কিউ ধরে নেই, তাহলে আমি কি পাচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, টু পি কিউ কজ আলফা পাচ্ছি। আমার কথা কি ক্লিয়ার? আর ও বি স্কোয়ার মানে কি, ও বি স্কোয়ার মানে তো আমি আর ধরে নিয়েছিলাম, তাহলে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার আমি এটা পাচ্ছি। এটাকে বলা হয়, দুটি ভেক্টর যখন মান দেওয়া থাকবে তখন আমি লব্ধি নির্ণয় করব, লব্ধি, লব্ধি নির্ণয়ের সূত্র, সূত্র লব্ধি নির্ণয়।
লব্ধি নির্ণয় সূত্র। তাহলে আমরা লব্ধির মান পাইলাম, এখন আর এর মানটা বের করতে গেলে রুট আর স্কোয়ারটা রুট করে দিলেই তো হয়ে যাচ্ছে আর স্কোয়ার। তাহলে এখানে আমার চলক কয়টা, এখানে আমার চলক দেখো চারটা চলক, পি কিউ আলফা এবং আর। তাদের মধ্য থেকে যদি তিনটা দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে যে কোনো একটা বের করে নিতে পারবো। এমন প্রশ্ন হতে পারে ভাইয়া লব্ধির দিক নির্ণয় করো, লব্ধির দিক। আমরা লব্ধিটা নির্ণয় করলাম, লব্ধির দিক নির্ণয় করতে অবশ্যই তোমাকে থিটা বের করতে হবে। থিটা মানে কি, তুমি যখন বলতে পারবা যে ওয়ে ভেক্টর বা এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণে আছে বা এত ডিগ্রি কোণে ওই লব্ধিটা গেছে, তাহলে অবশ্যই তোমাকে দিক নির্ণয় করতে হবে। দিক নির্ণয় করতে গেলে তোমাকে কি লাগবে ভাইয়া বলো দেখি, থিটা। তাহলে তুমি যদি ও বিডি, ও বিডি তুমি যদি ত্রিভুজ কল্পনা করো, তাহলে এখান থেকে তুমি একটা ত্রিভুজ পাচ্ছ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে তুমি কি পাবা? ট্যান থিটা পাবা। ও ও বিডি, ও বিডি এই ত্রিভুজ থেকে তুমি কি পাচ্ছ? ত্রিভুজ ও বিডি ত্রিভুজ হতে পাই, ও ও বিডি হতে পাই, ও বিডি হতে পাই। তাহলে কি পাই? তাহলে তুমি এখান থেকে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা? সাইন, তুমি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা? লম্ব বাই ভূমি। লম্ব কত? বিডি, বিডি ডিভাইডেড, বিডি ডিভাইডেড ও ওডি, বিডি ডিভাইডেড ওডি এটা লিখতে পারবা। সাইন তার পরে, সাইনে পরে আসতেছি। বিডি ডিভাইডেড ওডি, বিডি ডিভাইডেড ওডি, বিডি ডিভাইডেড ওডি পাচ্ছি আমি। তাহলে এখন বিডি, বিডি ঠিক থাকলো, ওডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? ও এ প্লাস এডি লিখতে পারবো। ও এ প্লাস এডি, কারণ কি এখান থেকে ও এ পর্যন্ত, তাই এখান থেকে এডি, ও এ প্লাস এডি পাচ্ছি। তাহলে এখন এখানে একটা সিস্টেম করে নেই দেখো। তাহলে এখানে যদি আমি এ বি ডিভাইডেড বিডি ডিভাইডেড এ বি করে নিলাম আমার মান বসার জন্য আর কি। তারপর এখানে ও এ কে ঠিক রাখলাম প্লাস এ বি ডিভাইডেড এ বি ইন্টু এডি ডিভাইডেড এ বি করে নিলাম। এটা কেন করলাম তোমাকে আমি বলে নেই। এ বি করতেছি কারণ আমাকে এই ত্রিভুজটা, এই পুরা ত্রিভুজটাকে কনভার্ট করে সামান্তরিকের ভিতরে ঢুকতে হবে। তাহলে এই জন্য আমি এই কাজটা করতেছি আর কি। তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা, তাহলে বিডি, বিডি বাই এ বি, বিডি বাই এ বি, এই জিনিসটা কি, এই জিনিসটা বিডি ডিভাইডেড এ বি, বিডি ডিভাইডেড, বিডি ডিভাইডেড এ বি। এ বি মানে কি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন আলফা বা সাইন, ঠিক আছে। তাহলে এ বি সাইন আলফা পাইছো তুমি। আর এখানে কি ও এ প্লাস এ বি কজ আলফা হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি এ বি কে আমরা পি ধরেছিলাম, তাহলে পি, সরি এ বি কে আমরা, এ বি কে আমরা কি ধরেছিলাম? এ বি কে আমরা ও কিউ, ও সি সমান কিউ, তাহলে কি ধরেছিলাম? তাহলে তোমার এখানে কত হবে? তোমার এখানে কিউ হবে। কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। এটা হলো ট্যান থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছ তুমি? ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। এটাই হলো দিক নির্ণয়। এটাই কি? দিক নির্ণয়। তাহলে অবশ্যই তোমাদের এখানে মনে রাখার টেকনিক হলো যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। মানে লব্ধিটা যার সাথে থিটা ডিগ্রি কোণে থাকবে সে থাকবে সিঙ্গেল। দেখো সে সিঙ্গেল অবস্থা আছে, সে সিঙ্গেল, তার সাথে কি কস থিটা কজ আলফা কিছুই নাই। তার মানে কি থিটায় যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, পির সাথে অ্যাঙ্গেল আছে এজন্য পিটা দেখো সিঙ্গেল অবস্থা আছে। তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ ওয়াজ আলফা। আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা একটু সামারি টেনে দেই। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আর থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, টেন ইনভার্স কিউ, কিউটা ছোট হাতের দেই যেহেতু ওর উপরটা দিচ্ছি। তাহলে কিউ সাইন আলফা, আরে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। এটা হলো লব্ধির মান নির্ণয়, এটা হলো লব্ধির দিক নির্ণয়। তাহলে দেখো তোমাকে যদি বলে
তোমাকে এখানে লব্ধির মান দেয় নাই, শুধুমাত্র শুধুমাত্র তোমার এখানে বলছে পি ও কিউ, এবং এখানে আলফার মান বলে দিছে, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তখন তুমি সেখান থেকে ওই যে লব্ধির কোণটা বের করতে পারবা। আর যদি এখানে আলফা বলে দেয় এবং লব্ধির মান বলে দেয়, তখন তুমি এখান থেকে কোন একটা কিছু বের করতে পারবা। তার মানে এখানে আমার চলক হলো কয়টা? দুইটা, তিনটা, চারটা চলক। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এখানেও চারটা চলক। তাহলে এখানে শুধুমাত্র লব্ধিটা আলাদা, আর এখানে কি আলাদা? এখানে থিটাটা আলাদা, লব্ধির দিকটা আলাদা। মানে লব্ধির দিকটা এখানে বলে দিবে। হয় এখানে লব্ধি মান বলবে, না লব্ধির দিক বলবে, যেটাই বলুক না কেন আমাদের এই দুটো সূত্র ইউজ করতে হবে। একটা ম্যাথ প্রবলেম সলভ করি, একটা যদি ম্যাথ নেই, দেখো ম্যাথ। তাহলে একটি বস্তুকে 5 নিউটন বল, 5 নিউটন বল প্রয়োগ, একটি বস্তুকে একটি বস্তুকে 5 নিউটন ও 10 নিউটন 10 নিউটন বল প্রয়োগ করা হলো। প্রয়োগ করা হলো তাদের, আমরা কি এখানে নিউটন বলতে পারি না? কারণ কি, বলও একটা বলও একটা ভেক্টর। তাদের মধ্যবর্তী তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ এখানে আমি কত দিব? 60 ডিগ্রি যদি দেই, তাহলে তাদের লব্ধি নির্ণয় করো। লব্ধি নির্ণয় করো মানে কি, তুমি একটা বস্তুকে এই দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করতেছো, এই দিকে তুমি 10 নিউটন বল প্রয়োগ করতেছো ধরে নাও। তাহলে 5 10 প্রয়োগ করলে অবশ্যই বলটা কি, যেদিকে এইদিকে চাপ দিবে, এইদিকে চাপ দিবে, তাহলে এর চাপ বেশি। তাহলে সে বলটা সোজায় যাবে না। কেন যাবে না? কারণ এদিকেও তো চাপ দিচ্ছে, কিছু হলে তো দিচ্ছে। তার মানে সে সোজায় যাবে না, এইদিকে যাবে না। সে যাবে কোন দিকে? একটা কর্নার করে আরেক দিকে চলে যাবে। এইদিকে মনে করে চলে যাবে। তো এদিকে যদি যায় তাহলে অবশ্য, আর এটার মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে অবশ্যই একটা লব্ধির মান আছে এবং লব্ধির একটা দিক আছে। লব্ধির মান, লব্ধি নির্ণয় করো এবং দিক নির্ণয় করো এবং দিক নির্ণয় করো। তাহলে অবশ্যই তুমি তখন চলে যেতে হবে তোমাকে আর স্কোয়ারে, চলে যেতে হবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার, এরকম। পি স্কোয়ার মান কত? 5 এর উপর স্কোয়ার প্লাস 10 এর উপর স্কোয়ার প্লাস 5 ইন্টু 10 ইন্টু কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি যে একটা মানটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটর দিয়ে, আর স্কোয়ার, তাহলে আর ওই মানটাকে তুমি রুট করে দিবা, ওই মানটাকে তুমি রুট করবে, শেষ। আর দিক নির্ণয় করতে বলছে, তার মানে কি? তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তুমি তাহলে কার সাথে, তুমি যদি এখন 10-এর সাথে ধরো, তাহলে 10কে তুমি সিঙ্গেল রাখবা, তাহলে 5 সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে 10 প্লাস 5 cos 60 ডিগ্রি। এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু tan 1 5 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড 10 প্লাস 5 cos 60 ডিগ্রি। এটা তুমি বের করে নেবা, নিয়ে যে মানটা আসবে সেটাই তোমার কি, লব্ধির মান, লব্ধির দিক। এই এই যে কনসেপ্ট থেকে বা সামান্তরিকের সূত্র থেকে আমরা নদী নৌকার ম্যাথও করতে পারি। নদী প্লাস নৌকার যে ম্যাথ গুলো আছে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালালে অপর প্রান্তে আমি সহজে বা আহ, মানে কম দূরত্বে যেতে পারবো বা কম সময়ে যেতে পারবো, নদী নৌকার ম্যাথ গুলো আমরা এই সূত্রতে আমরা করতে পারি। তো ভাইয়া, আজকের ক্লাসটা আমরা, আচ্ছা আর একটা জিনিস দেখাই, আর একটা বিশেষ কেস দেখাই। দেখো, বিশেষ অবস্থা। আচ্ছা, এখানে আমরা কিছু অবস্থা দেখাই, দেখো অন্য কালারে দেখাচ্ছি। বিশেষ অবস্থা, বিশেষ অবস্থা। বিশেষ অবস্থাগুলো কি দেখো, তোমার যদি এখানে চলক কয়টা? চারটা না? তুমি এখানে আর পি কিউ এর মান কম বেশি করতে পারবা না, এগুলো ফিক্সড। তুমি কম বেশি কে করতে পারবা? কম বেশি তুমি এটা করতে পারবা।
থিটার মান বা আলফার মান। তুমি আলফার মান মনে করো, এখন লব্ধি, আমি যে এখানে বলটা প্রয়োগ করলাম, এই বলটা যে প্রয়োগ করতেছি, আমি যদি কোনটা কম বেশি করে দেই, কোন যদি আমি কম বেশি করে দিই, তাহলে কিন্তু ব্যাপারটা অন্য ঘটে যাবে। মনে করো, মনে করো এই কোণটা আমি 180 ডিগ্রি কোণে দিলাম, মনে করো এদিক থেকে চাপ দিচ্ছে, এই দিক থেকে চাপ দিচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন ঘটবে দেখো, এর চাপ কম, এর বল কম, তাহলে এর বল বেশি, এর 10, তার মানে কি ঠেলে এদিকে একে নিয়ে আসবে। আবার যদি দুইটা দুইটা যদি এক দিক থেকে দেই, এই দিক থেকে যদি 10 মারি, তাহলে 10 আর 5 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। তার মানে কি বলটা মনে করো আরো যে স্পিডে যাচ্ছে, আগে যে স্পিডে যাচ্ছিল 5 নিউটন ঠেলার কারণে, 10 নিউটন আরো আরো বল দেওয়ার কারণে 15 নিউটন হবে যোগ, তাহলে হয় কি আরো উড়ে চলে যাবে। তাহলে এই যে আমাদের ব্যাপারটা হলো, আর যদি সমমানের বল হয়, মনে করো এখানে 5, এখানেও এই দিক থেকে 5 হচ্ছে, এই দিক থেকে 5, তার মানে কি হয়ে যাবে, এটা দুইটা সমান হয়ে যাবে, নাকচ করে দিবে, দিয়ে মাঝখানে সে স্থির অবস্থায় থাকবে। ব্যাপারটা এখানে সেটাই বলবো। তাহলে আমার নির্ভর করে কিসের উপরে, কোণের উপরে বা আলফার উপরে। তাহলে আলফা যদি, আলফা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, তাহলে তোমরা 0 হলে cos 0 মান 1, তার মানে কি এখানে a প্লাস বি হোল স্কয়ার আসবে, হোল স্কয়ার আর কাটা গেলে কি থাকবে, তাহলে আর ইজ ইকুয়াল তুমি তখন পি প্লাস কিউ বলতে পারবা। এটা কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হবে, লব্ধির মান ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হবে। আর আলফা ইজ ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু কি আসবে, কজ আলফা মান তখন -1 হবে, তখন এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আসবে, স্কয়ার আর রুট স্কয়ার কাটা গেলে কি থাকবে, পি মাইনাস কিউ থাকবে। এটা হবে কি মিনিমাম, এটা কি লব্ধির মান মিনিমাম হবে। আর আলফা ইজ ইকুয়াল টু যদি কত 90 ডিগ্রি হয়, কজ 90 ডিগ্রি যদি হয়, তখন তুমি আর ইজ ইকুয়াল টু কি পাবা, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার, কারণ 90 ডিগ্রি হলে পুরাটাই জিরো, পুরাটাই জিরো, তখন তোমার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এই যে তুমি পাইলা, এই যে তিনটা তুমি বিশেষ অবস্থা পাইলা, তোমাকে বলা হয় যে মিনিমাম কখন হবে, যখন তুমি তখন বলবা লব্ধির মান মিনিমাম তখন হবে যখন আলফার মান 180 ডিগ্রি হবে, এবং লব্ধির মান কখন ম্যাক্সিমাম হবে, যখন আলফার মান অর্থাৎ দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি, 0 ডিগ্রি হবে। এই যে তোমাকে দুইটা বিশেষ অবস্থা বললাম, এগুলাতে ম্যাথও হতে পারে, এগুলা কি হতে পারে, ম্যাথও হতে পারে। এটাকে বলা হয় যে আর ম্যাক্স, এটাকে বলা হয় আর মিন বা মিনিমাম। আশা করি তোমরা এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর তুমি আমল করবা বা মানে পড়ার চেষ্টা করবে আর কি। আর আমরা নেক্সট পার্টে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, সেটা বুঝতে গেলে অবশ্যই আজকে ক্লাসটা করতে হবে। আবারও বলতেছি, অবশ্যই তোমরা এগুলো নোট করে পড়বা, এগুলো নোট করে পড়বা, যেন শেষ রাতে যেন তোমাকে আবার খুঁজে বেড়াতে না হয়, পরীক্ষার শেষের সময় যেন তোমাকে খুঁজে বেড়াতে না হয়। এখন থেকে তোমরা নোট করবা এবং নোট গ্রুপে সাবমিট দিবা। যারা বেশি গ্রুপে নোট সাবমিট দিবে এবং তাদেরকে আমি, মানে পেইড ব্যাচের কথা বলতেছি, তাদেরকে আমি অবশ্যই পুরস্কৃত করব। আর যারা বাইরে থেকে, যারা ইউটিউবে ফ্রি ক্লাস দেখে নোট সাবমিট দিবে, তাদেরকে, তাদের জন্য অবশ্যই গিফটের ব্যবস্থা থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো, সুন্দর মতো ক্লাসটা করবে এবং নোট করে অবশ্যই অবশ্যই নোটটা জমা দিবে। আর যারা রেগুলার পেইড বেস আছে, অবশ্যই তারা রেগুলার ক্লাস এক্সাম অবশ্যই রেগুলারিটি মেনটেন করে চলবা, তাহলে দিন শেষে একটা ভালো রেজাল্ট বা ভালো আউটপুট পাবে। আর যদি তোমরা গ্যাপ মারো, ভাইয়া ক্লাস করব 2 দিন পর, আপনি ক্লাস দেন, তাহলে কিন্তু ভাইয়া দিন শেষে তোমার ভোগান্তি বা তুমি ধোকার মধ্যে পড়ে যাবা। তো এই পর্যন্ত আজকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।